দায়িত্ব কম থাকে? কেন বাবা দায়িত্ব কম থাকে? আপনি আমাকে বলেন, সারা বিশ্ব যেখানে নারীর ক্ষমতায়নের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, সেখানে আপনারা যে কথা নয়, আপনি আপনার বক্তব্য দিয়ে নারীদেরকে ছোট করছেন। আমি বুঝলাম না আপনারা মানে রাজনীতিটাকে এতটা সস্তা মনে করলে। আমি এই পর্যায়ে আরেকটি বিষয় যেটি বলছিলাম ওইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ, সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে প্রায় এটা নিয়ে সবাই কথা বলছেন, পক্ষে বিপক্ষে নানান ধরনের মত আসছে। নারীর কর্মঘণ্টা কমানোর প্রতিশ্রুতি জামায়াত আমিরের, ফেসবুকে প্রতিক্রিয়া, এরকম একটা খবর হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পেশাজীবী মায়েদের কাজের সময় ৮ ঘন্টা থেকে কমিয়ে ৫ ঘন্টা করার যে প্রতিশ্রুতি দলটির আমির শফিকুর রহমান দিয়েছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানামুখী আলোচনা। ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছে একটু জানি যে এই যে প্রতিশ্রুতি, অনেকে বলছেন যে এটা নারীদের পর্যায়ক্রমে গৃহবন্দী করার প্রথম ধাপ। কারণ হিসেবে তারা বলছেন যে যখন আপনি ৮ ঘন্টার লোক পাচ্ছেন তখন আপনি ৫ ঘন্টার লোক নিতে নিরুৎসাহিত হতে পারেন একজন এন্টারপ্রেনার হিসেবে। সেই জায়গায় নারীর সুযোগ কমে যাওয়ার একটা বড় ধরনের আশঙ্কা করছেন তারা। আপনারা এটা এভাবে ভেবেছেন কিনা? ধন্যবাদ। দেখুন, আমি যে দেশে থাকি এবং আপনাদের আজকের প্রোগ্রামের যে সাংবাদিক সাহেব যে দেশে থাকেন মেইন অধিকাংশ সময়, এই দেশেও কিন্তু গভর্নমেন্ট সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর ইন বোথ সেক্টরস উইমেন এনজয় সাম স্পেশাল প্রিভিলেজেস। সেখানে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে তাদেরকে কিন্তু স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু কেউ কিন্তু বলে না যে উইমেনরা স্পেশাল সুযোগ সুবিধার কারণে তারা জব অপরচুনিটিস অ্যাক্সেস তাদের কম হয়। এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। ওখানে কি কর্মঘণ্টা কম? নারীর কর্মঘণ্টা কম? নারীর কর্মঘণ্টা কম না, কিন্তু নারী স্পেশাল কিছু ফ্যাসিলিটিস এনজয় করে। সেটা হতে পারে, কিন্তু কর্মঘণ্টা কম হলে মানে পুরুষ সহকর্মীদের প্রতি ইনসাফ করা হবে কিনা, মানে সে প্রশ্ন অনেকে রাখছেন। এবং এন্টারপ্রেনার যখন দেখবেন যে আমি ৮ ঘন্টার একজন পুরুষ মানে কর্মী পাচ্ছি, আমি কেন একজন ৫ ঘন্টার নারী কর্মী আমি নিতে যাব? ধন্যবাদ। এই ক্ষেত্রে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে আমাদের মানে জাতিগতভাবে আমরা নারীদেরকে কতটুকু সম্মান দেওয়া এবং আমরা যে ফ্যামিলি স্ট্রাকচারকে ডেভেলপ করা, নারীরা যে ফ্যামিলিতে সময় দিচ্ছে সেটাকে মর্যাদা দেওয়া, এইটাকে আমরা কতটুকু সম্মান করছি, সেটাকে আমরা কতটুকু জাস্টিসের দৃষ্টি দেখতেছি, এটি একটা ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যে প্রাইভেট সেক্টরকে আমি মনে করি রাষ্ট্র স্পেশালি টেক কেয়ার করা উচিত যদি তারা উইমেনদেরকে কাজে মানে ৩ ঘন্টা কমানোর সুযোগ দেয়। রাষ্ট্রীয়ভাবে তো এটা মানে রাষ্ট্রের আইন থাকবে, রাষ্ট্রের নিয়ম কানুন থাকবে যে তারা ৮ ঘন্টা কাজ করবে না, ৩ ঘন্টা করে চলে যাবে। কিন্তু যেখানে নারীদেরকে রাষ্ট্রের বাহিনী প্রতিষ্ঠানগুলো কাজের সুযোগ দেবে, সেখানে রাষ্ট্রের কাছে এই ৩ ঘন্টা কর্মঘণ্টার জন্যে রাষ্ট্রের কাছে তারা স্পেশাল সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ আমি বলছি এই ৩ ঘন্টা কাজ করার জন্য একটা নারীকে যে পে করতে হইতো, এই পেমেন্টটার জন্য রাষ্ট্র শুড বি লায়াবল, রাষ্ট্র শুড টেক কেয়ার প্রাইভেট এন্টারপ্রেনার্স। কারণ না হয় আপনি যে কথাটি বলেছেন সেটা লজিক্যাল, যে তারা তো চিন্তা করবে যে উইমেনদেরকে আমি কেন নেব। কিন্তু আমি যে কথাটি প্রথমে বলেছিলাম যে নারীদেরকে আপনি সম্মান জানানো, নারীদের উপর পুরুষদের সমান কাজ যদি এটা এক্সপেক্ট করা হয়, সেটা যদি চাপিয়ে দেওয়া হয়। আচ্ছা ধরুন প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অনেকে এবং লন্ডনেও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও, সেখানে কি ৮ ঘন্টা কাজ করে সকলে? অধিকাংশ জায়গায় বেশি কাজ করে, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা। কিন্তু আমার কথা হলো একজন নারীর জন্য যিনি ফ্যামিলি সামলায়, যার বাচ্চা কাচ্চা আছে, ইয়াং ফ্যামিলি, তারা কি এই 10-12 ঘন্টা কাজ করার মতো সুযোগ তাদের রয়েছে? যেই কারণে আমরা এটা কিন্তু আমরা বলতে পারি না। এখন কিন্তু পুরুষরাও মানে অনেক মানে ঘরের কাজ করেন এবং এই দায়িত্বগুলো নেন। দুজন নারী আছেন, এটা কিন্তু আমি ইচ্ছা করে এইভাবে সাজাইনি, মানে এটা আগে একটু বলে নেই। তাদের মতামত একটু জানি। অ্যাডভোকেট নিপুণ,
আমাকে হয়তো আপনি সময় কম দিবেন, আমাকে না 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 মানে কথা না, ঠিক আছে, আপনি 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 বলেন, তারপরে মানে এই অভিযোগটা আমি নিতে চাই না আসলে যে আপনাকে সময় কম দিয়েছি। এই কোনো অভিযোগ নেওয়ার সময় নেই, আমার সুযোগ নেই। জি। দেখুন, জামাত আমিরের স্ত্রী, উনি একজন ডাক্তার, উনি প্র্যাকটিসিং ডাক্তার, এবং জামাত আমিরের যে মেয়েগুলো, দুটো মেয়ে রয়েছেন, ওনারা প্র্যাকটিসিং ডক্টরস। জামাত নায়েবে আমিরের মেয়েরা এবং জামাত নায়েবে আমিরের স্ত্রী, তারা প্র্যাকটিসিং ডাক্তার, প্রফেশনাল। তো এখন দেখেন, জামাত কিন্তু বিশ্বাস করে না যে তাদের মেয়েদেরকে, তাদের স্ত্রীদেরকে বাসায় বন্দি রাখতে হবে। এই ফিলোসফি, এই অ্যাটিটিউড কিন্তু জামাতের নাই। জামাত কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করে, উইমেন এডুকেশনে বিশ্বাস করে। বরং আমরা যেই কারণে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করতে চাচ্ছি, তারা 8 ঘন্টার বেতন পাবে পুরুষের সমান, তাদের প্রমোশন হবে, তারা সমান মর্যাদা ভোগ করবে অফিসে। কিন্তু আমরা তাদের, যেহেতু ফ্যামিলিতে তাদের কন্ট্রিবিউশনটা বেশি, সেই কারণে আমরা তাদেরকে 3 ঘন্টা কম কাজ করে তারা 8 ঘন্টার বেতন পাওয়ার সুযোগ দিচ্ছি, এমপ্লয়মেন্টে থাকার সুযোগ রাখার প্রস্তাব করছি। জি। এখন রাষ্ট্র এটাকে কিভাবে বাস্তবায়িত করবে এটা নিয়ে কথা হতে পারে, বাট আমরা জামাত ইসলামী উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি, উইমেন এডুকেশনে বিশ্বাস করি, নারীদের অধিকারে বিশ্বাস করি, নারীদের সম্মান এবং মর্যাদা বিশ্বাস করি। ধন্যবাদ। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমি এই ওনাদের এই বক্তব্যের সাথে আমার কাছে মনে হয় এটা একটা সস্তা প্রচার, নির্বাচনী প্রচার, এবং এই প্রচারের দিয়ে বর্তমান বাংলাদেশের নারী সমাজের ভোট কখনো অর্জন করা যাবে না। বরং বাংলাদেশের নারীরা এখন আগে থেকে অনেক বেশি সচেতন। এখন আপনি বলছেন যে 8 ঘন্টার কাজ কমিয়ে 5 ঘন্টা আনবেন, এবং সেই 8 ঘন্টার সমান স্যালারি আপনি মানে দিবেন। আমরা কি টাকার জন্য কাজ করি? আমরা আমাদের নিজেদের সত্তা প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করতে চাই। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে আমরা প্রমাণ করব যে আমাদের পুরুষ এবং নারীরা আমরা সমানভাবে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারি। আজকে বাংলাদেশে যেখানে দুইটা নারী প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেছেন সাবেক, সেই দেশে নতুন করে নারীদের ক্ষমতায়নের ব্যাপারে যদি এই ধরনের অবজ্ঞাপূর্ণ কথাবার্তা বলে কোনো রাজনৈতিক দল, সস্তা প্রচারণা চালায়, সেটা তাদের হীনমন মানসিকতার পরিচয় হতে পারে। কিন্তু বাংলাদেশের নারী, তারা তাদের সত্তা এবং তার ব্যক্তিত্ব প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, এই সংগ্রাম চলমান আছে। আর একটা জিনিস আপনাকে উপলব্ধি করতে হবে, আপনি যে জামাত ইসলামের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, কোন সার্ভের উপর ডিপেন্ড করে তিনি এই বক্তব্য দিয়েছেন? আসলে মেয়েরা কি চায় উনি কি সেটা জানে? উনি জানেন না। উনি ওনার নির্বাচনে বৈঠনি পার হওয়ার জন্য উনি একটা সস্তা কথা বলেছে। আমি যদি বলি একজন নারী হয়ে, আমি একটা মা, আমি একজন কর্মজীবী মহিলা, আমার সন্তানের যেমন মাকে প্রয়োজন, ঠিক একইভাবে তার বাবাকেও প্রয়োজন। তো কেন বাবার জন্য স্পেশাল কেয়ার, মানে সেই জায়গা থেকে তিনি বলতেন যে বিশ্বের বিভিন্ন দেশে মাতৃকালীন সময় মানে ছুটি দেওয়া হয়, তো সেই জায়গায় বাবাদেরকেও কিন্তু ছুটি দেওয়া হয় সেই সন্তানকে দেখভাল করার জন্য। তারা সেই দিকে যাচ্ছে না, নারীকে আরো কুক্ষিগত করার জন্য, আরো নারীর টুটি চেপে ধরার জন্য এক ধরনের মানে অপপ্রচেষ্টা চালাচ্ছে। এই সকল অপপ্রচেষ্টা করে কখনো কারোর কণ্ঠস্বর রোধ করা যাবে না। আমি মনে করি এই বক্তব্য কিংবা এই সস্তা প্রচার বাংলাদেশের আপমর নারী সমাজ প্রত্যাখ্যান করেছেন এবং তিরস্কার করেছেন। কারণ আমরা নারীরা যদি শক্তিরূপা হয়ে তৈরি হতে পারি, আমরা পাল্টে দিতে পারি বিশ্বকে, আমরা সেটা ভূমিকা রাখতে পারি। আমাদের নারীদের ভূমিকার কারণে আজকে কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পেরেছি। সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে যে প্রথম সারি নারী যোদ্ধা কিন্তু আমরা ছিলাম। তো সেই জায়গায় নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে জামাত ইসলামের এই সস্তা প্রচারে বাংলাদেশের কোন নারীর ভোট তো দূরে থাকুক, কোন পুরুষের ভোটও তারা অর্জন করতে পারবে না। ধন্যবাদ সবাইকে। অ্যাডভোকেট হুমায়রা নূর, মানে আপনি কিভাবে দেখেন? দেখেন, নিপুণাপা যেটা বললেন বা ভাই যেটা বললেন, সেইটা
আমি যদি একটু সামারি করি, একজন বলতে চাচ্ছেন যে নারীদেরকে যারা সুবিধা দিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করানোর চেষ্টা করার উদ্যোগ হিসেবে জামাত এই বক্তব্য দিয়েছে, আর নিপুণ আপা যেটা বললেন এটা ওনাদের রাজনৈতিক কৌশল ভোট পাওয়ার ক্ষেত্রে। আমি দুই আমি আমি দুইজনের বক্তব্য আমি কোনো রিবাট করতে যাব না। আমার বক্তব্য হচ্ছে মানে আপনারা প্রোগ্রেসিভ কিছু চিন্তা না করে যেই প্রস্তাবটা আজকে ডক্টর শফিকুর রহমান সাহেব দিয়েছেন, আমি একজন নারী হিসেবে আমার কাছে মনে হয়েছে, আমি রাজনীতিবিদ হিসেবে বলছি না, আমি আবারও বলছি, আমি একজন নারী হিসেবে আমি বলছি যে আমি যখন কাজ করতে গিয়েছি আমার কি প্রতিবন্ধকতা আমি ফেস করেছি এই জিনিসটা একটু জরিপ করাটা খুবই জরুরি ছিল। আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন ইন্টারভিউ দিতে যাই কোনো কাজের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে, এটা আমার ল ফার্মে না যেখানে আমি কাজ করছি সেখানে না, যখন আমি একটা কর্পোরেট এন্টিটিতে আমি যখন কাজের জন্য ইন্টারভিউ দিতে চাই, প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের পরে কোনো না কোনো জায়গায় টেকনিক্যালি এই প্রশ্নটা করা হয় যে হোয়াট ইজ মাই ফ্যামিলি প্ল্যানিং। যে আমার যেহেতু আইন নিশ্চিত করেছে 2023 সালে যে অ্যাকর্ডিং টু সেকশন 46 অফ লেবার অ্যাক্ট বাংলাদেশ, বলা হয়েছে যে 120 দিনের মাতৃকালীন ছুটি, কোন কোন প্রতিষ্ঠান সেটা 6 মাস মানে 180 দিনের জন্য মাতৃকালীন পেইড লিভ দিয়ে থাকে। কিন্তু তারপরেও এই ছুটিটা যাতে এই নারীরা ভোগ করতে না পারে সেইটার জন্য চাকরি করতে গেলে কিন্তু আমাকেই প্রশ্ন শুনতে হয়েছে যে আমার ফ্যামিলি প্ল্যানিং কি, এবং চাকরি করতে গিয়ে মাঝে মাঝে আমি সহ আমার অনেক নারী সহকর্মীকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। সুতরাং কর্মক্ষেত্রে আপনি যতই বলেন না কেন, বাস্তবতাটা কিন্তু অনেক ডিফারেন্ট। এখন বাংলাদেশের সব প্রতিষ্ঠান কিন্তু বিএনপি পরিচালিত না, জামাত পরিচালিত না। এখন ওনাদের দ্বারা একটা আইন হইলেই যে প্রতিষ্ঠানগুলো নারী বান্ধব হয়ে যাবে এমন না। কালচারটা ইজ ভেরি রিগ্রেসিভ টু উইমেন। ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান আইনে মাতৃকালীন ছুটি থাকার পরেও নারীদেরকে কাজ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করে এবং এমন একটা মানসিক চাপ সৃষ্টি করে যাতে নারীরা একটা নতুন ভাবে জীবনে আরেকটা মানুষকে নিয়ে আসার, একটা সন্তান ধারণ করার আগে ক্যারিয়ারের বিষয়ে চিন্তা করে। এখন নিপুণ আপা একটা কথা বলেছেন যে দেখেন নারীরা কিন্তু শুধু টাকা কামাই করার জন্য কাজ করতে যায় না, এই জিনিসটাও একটা জানার বিষয়। আমি নিজে আমার যে পারিবারিক যতটুকু সামর্থ্য আছে তাতে আমি কাজ না করলে হয়, কিন্তু আমি আইনজীবী হয়েছি এবং আমি কাজ করছি আমার নিজের একটা আইডেন্টিটি গ্রো করার জন্য, এবং আমার নিজের আইডেন্টিটিটা ধরে রাখার জন্য আমি এই অমানবিক পরিশ্রমটা আমি বেছে নিয়েছি। এখন আমার এমপ্লয়ারকে গিয়ে আমি কাজের সময় প্রথমেই আমি যে কথাটা বলি যে আমাকে নারী বা পুরুষ হিসেবে আলাদা করে সুবিধা দেওয়ারও দরকার নাই, আলাদা করে আমাকে ডিফাইনও করার দরকার নাই। এটা আমি সহ আমার পাশাপাশি অন্য নারীরাও মনে করে, এই কারণে যে যখনই আপনি বেশি সুবিধা নেওয়ার চিন্তা করবেন বা আলাদা করে নিজেদেরকে ডিফাইন করার চেষ্টা করবেন, তখনই কেউ আপনাকে হয় অনুগ্রহের দৃষ্টিতে দেখবে অথবা কেউ আপনাকে অপ্রয়োজনীয় মনে করবে। এইটা একটা পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ দেখেন, জাতীয় না, আমি যদি এখন আমার দলীয় অবস্থান থেকে আমার ব্যাপারটা ক্লিয়ার করি, সেক্ষেত্রে আমাদের যে 24 দফা ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটার দিকে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেখানে ক্লিয়ারলি আমরা একটা প্রসপেক্টিভ প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনার মধ্যে আমরা প্রথমেই বলেছি যে 6 মাস বা 120 দিন, 4 মাস বা 6 মাস যেই মাতৃকালীন পেইড লিভের ব্যাপারটা আইন দ্বারা নিশ্চিত করা আছে, সেইটা একটা সন্তানকে ধারণ করা এবং তাকে মা হিসেবে তাকে প্রথম সময় তাকে পালন করার জন্য ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, ওই ছুটিটাও গুরুত্বপূর্ণ। সেইটা এনশিওর করাটা প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে কোনোভাবেই এটা কোনো নারীকে চাকরিচ্যুত করতে না পারে বা তার প্রতি নেগেটিভ বিহেভ না করে, সেইটা এনশিওর করাটা, সেই এনভায়রনমেন্টটা এনশিওর করাটা জরুরি। এইটা একটা আমরা বলেছি। আমাদের দ্বিতীয় প্রস্তাব হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাইল্ড কেয়ার এন্ড ব্রেস্ট ফিডিং সেন্টার থাকতে হবে, যেটা হাইকোর্টের অর্ডারও আছে। এবং আমি হাইকোর্টে কাজ করি যেখানে আমাদের চাইল্ড কেয়ার সেন্টার আছে। আমাদের ছোট সন্তান থাকলে আমরা সেখানে চাইল্ড কেয়ার সেন্টারে কারো তত্ত্বাবধানে আমরা রেখে আমরা কাজ করি এবং আমরা টাইম টু টাইম আমরা বাচ্চাদেরকে দেখে আসতে পারি। এটা অনেক ভালো, এইটা একটা গুরুত্বপূর্ণ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার আইডিয়াগুলোকে আমাদের আরো দুটো প্রস্তাবনা আছে। আরেকটা প্রস্তাবনা হচ্ছে আমরা চাই যে এই চাইল্ড কেয়ার বেনিফিট দেয়, যেমন
যেমন উন্নত দেশগুলোতে যেটা হয় যে কারো যদি বাচ্চা হয়, সেই বাচ্চার জন্য বা কেউ যদি বেকার থাকে তার জন্য কিন্তু একটা বেনিফিটের সরকার থেকেই সেই বেনিফিটটা দেওয়া হয়। এইটাও বাংলাদেশের ক্ষেত্রে আমরা টেস্ট বেসিসে, পাইলট বেসিসে আমরা এইটা চেষ্টা শুরু করতে পারি। এর পাশাপাশি বয়স্ক ভাতা, তারপরে হচ্ছে নানান ধরনের এই ভাতাগুলো যেগুলো আছে সেগুলো আসলে প্রপার ইমপ্লিমেন্টেশন নাই, এটাও এনশিওর করতে হবে। আমি একজন নারী হিসেবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাটাকে আরো অনেক শক্তিশালী করা, বাড়ানো। এক্স্যাক্টলি এই জায়গাটা দেখেন, লাস্ট পোর্শনটাতে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যখন আপনার বাসায় একজন বয়স্ক শ্বশুর শাশুড়ি বা বয়স্ক মা বাবা থাকেন, তাদের দায়িত্ব এড়িয়ে আপনি কাজে যেতে পারেন না, সেইটা আপনার সন্তানের জন্য প্রযোজ্য। তো এই ক্ষেত্রে আপনি যখন এইভাবে যদি ফ্যাসিলিটেট করা হয়, ডে কেয়ার সেন্টার যদি বেসরকারি প্রতিষ্ঠানেও যদি ডে কেয়ার সেন্টার গুলো থাকে, আবার সেটার জন্য যদি চাইল্ডের জন্য বেনিফিট যদি পায় একজন মা, তাহলে কিন্তু তার এই দুশ্চিন্তাটা থাকে না যে আমার বাচ্চা সুষ্ঠুভাবে লালন পালন হচ্ছে কিনা। আমি টাইম টু টাইম তো আমি যে দেখে আসতে পারছি, যেমন আমি ব্যক্তিগতভাবে সার্বক্ষণিক কাছে থাকে, মায়ের কাছে থাকাটা খুব গুরুত্বপূর্ণ আসলে। জি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আরেকটা লাইন শেয়ার করছি, যে আমার যেমন তিক্ত অভিজ্ঞতা আছে যে আমি কাজ করতে গিয়ে কর্পোরেট এন্টিটিতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি, চাকরি পাওয়ার পরেও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি। আবার আমার অনেক এমপ্লয়ার আছেন যাদের সাথে আমি আইন পেশায় কাজ করেছি, উনারা আমি সকালবেলা আমার বাচ্চা তখন 3-4 বছর বয়স, আমি তাকে নিয়ে আমি চেম্বারে ঢুকেছি সকালে, এবং সে হয়তো রেস্ট রুমে ছিল, টিভি দেখেছে, কার্টুন দেখেছে, সে ড্রয়িং করেছে, পড়াশোনা করেছে, আবার আমি টাইম টু টাইম ওকে দেখেছি, রাতে বের হওয়ার সময় আমি ওকে নিয়ে বের হয়ে এসেছি। আমি আমার দুইটা মাস্টার্স আমি আমার টিচাররা আমাকে অ্যালাউ করেছেন, আমি আমার বাচ্চাকে নিয়ে আমি ক্লাস করতে পেরেছি। হ্যাঁ, আমার বাচ্চা ভালো ছিল, she didn't create any disturbance within the class, but আলহামদুলিল্লাহ আমি এই পরিবেশও পেয়েছি আমি যেখানে আমার আশেপাশে সবাই অনেক কোঅপারেটিভ ছিল। মানে খুবই কঠিন একটা সময় পার করেছেন। জি, জেনে আসলে ভালো লাগলো, অনেকে নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবে বিষয়টাতে। আমি ব্যারিস্টার মোল্লাকে একটু প্রশ্ন করি একটা। জি প্লিজ। উনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ইউরোপের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন আইনজীবী এবং একজন সফল রাজনীতিক। তো আপনি একই শহরে থাকি, সেখানে তো এরকম সুবিধা কোনো একটা জেন্ডারকে দেওয়ার রেফারেন্স পাওয়া যায় না। আপনি যেটা বলেছেন ম্যাটারনিটি যেটা অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, মানে বাচ্চা একটা সময় পর্যন্ত বাচ্চাকে দেখাশোনার জন্য বিভিন্ন ধরনের সেবা থাকে, যেটা অলরেডি হুমায়ুন নুরু বলছিলেন যে এখানেও এখন এটা শুরু হয়েছে। কিন্তু বেসরকারি পর্যায়ে অথবা সরকারি পর্যায়ে কিন্তু কর্মঘণ্টা আলাদা করে একটা ইনইকুয়ালিটি এবং ইনজাস্টিসের একটা সুযোগ তৈরি হয় কিনা, এটা একটা প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে জোটের প্রশ্নে একটুখানি ছোট্ট একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা এই যে নির্বাচনগুলো হচ্ছে সেখানে কিন্তু ইসলামী ছাত্র শিবির বেশিরভাগ জায়গায় বিজয়ী হয়েছে, কিন্তু একটা অদ্ভুত একটা ব্যাপার দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের নামে কিন্তু ইলেকশন করছে না। আপনারা নারী ভোট নিয়ে চিন্তিত বলে এটা একটা নির্বাচনী কৌশল কিনা? আর ইসলামী ছাত্র শিবির যেভাবে ইসলামী নামটা ব্যবহার না করে অন্য জোটের নামটাম ব্যবহার করছে, জামাত ইসলামও যদি কোনো জোট করে সেক্ষেত্রে কি ইসলামকে বাদ দিয়ে জোটের নাম করবেন কিনা? ধন্যবাদ। আচ্ছা, ইসলামকে বাদ দিয়ে এবং মহিলা ভোট নেওয়ার জন্য এটা কৌশল কিনা আমি স্পেসিফিক জানতে চাচ্ছি। মানে কেন মহিলারা কি ইসলাম না, এই কথাটি আলোচনায় আসে যে জামাত ইসলামকে মহিলারা ভোট দেবে কিনা, এবং মহিলাদের ব্যাপারে যদিও আমি অনেক মহিলাকে দেখেছি জামাত ইসলাম করতে, এটা কিন্তু আমি কোনো এটাকে স্পেসিফিক বলছি না যে কোনো স্টাডি আমার হাতে নাই, কিন্তু এই কথাটি বিভিন্নভাবে আলোচনা হয় এবং এটা সস্তা কৌশল আমি বলবো না, কিন্তু এটা একটা কৌশল কিনা যেটার একটা অনেকগুলো মানে শুনতে কিন্তু ভালো, যেমন জাতীয় যে সরকারের কথা কিন্তু ব্যারিস্টার মোল্লা বলছিলেন, এটা কিন্তু নাইস, কিন্তু অনির্বাচিত জাতীয় সরকার যদি কতদিন করবে, কতদিন চলবে? এখন কিন্তু ইন্টারিম অথবা এরকম অনেক কিছুই শুনতে ভালো শোনা যায়। আমাদের মা অথবা বোনকে অথবা মেয়েরা 4 ঘন্টা কাজ করে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান তাকে জব দেবে না, কারণ এখানে তো আসলে চলবে না সেটা। কিন্তু এটা নিশ্চয়ই জামাত ইসলামের একটা হিসেব আছে যে এর ফলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো কিভাবে রাষ্ট্র মোকাবেলা করবে। এরকম একটা বাজেটের একটা ব্যাপার, লিজ ট্রাস, আমরা দুজনই যে দেশে থাকি ইংল্যান্ডে, এরকম একটা মানে আন্ডার প্রিভিলেজ মানুষকে ট্যাক্স কমিয়ে দিয়ে তিনি 40 বিলিয়নের একটা ঘাটতি করেছিলেন তার অর্থমন্ত্রী, এবং তিনি বলতে পারেন নাই এ টাকাটা কোত্থেকে আসবে। সো এই একটা প্রশ্নে কিন্তু প্রধানমন্ত্রী 40 দিনের মধ্যে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। সো রাজনৈতিক দলগুলো যখন প্রোগ্রাম ডিক্লেয়ার করে, কোনো ঘোষণা দেয় কোনো গোষ্ঠীকে অথবা কোনো গ্রুপকে খুশি করার জন্য, তখন অন্য দলগুলোর এবং আমরা যারা সাংবাদিক তাদের এই রাজনৈতিক দলগুলোকে
অবশ্যই প্রশ্নে জর্জরিত করা উচিত। নিশ্চয়ই। এবং ব্যারিস্টার মোল্লা খুব ভালো জবাব দেন, আমরা এটা শুনে নিই। জি ব্যারিস্টার মোল্লা। ধন্যবাদ লিটন ভাই। দেখুন, এই কথাটি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে এটা পলিটিক্যাল রিটোরিক, ভোট টানার জন্য জামাত আমির কথাটি বলেছে। লিটন ভাই, আপনি জেনে থাকবেন জামাত আমির কিন্তু আরো 5-6 মাস আগে লন্ডনে এসেছিলেন। এর অব্যাহতি পরে কিন্তু আমরা জামাত আমির ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়েছিলাম। সেখানে কিন্তু সেই ইউরোপিয়ান পার্লামেন্টে উনি যে কথাগুলো বলেছেন সেগুলো তো আর মিডিয়াতে আসে নাই। আর লন্ডনে যে কথাগুলো উনি বলেছেন, আপনি জানেন যে লন্ডনের মানে ব্রিটিশ গভর্নমেন্টের যারা স্টেক হোল্ডার তাদের সাথে উনি কথা বলেছেন। তো আমি আপনাকে, এবং মিডিয়াতে উনি কথা বলেছেন, কি বলেছেন, অনেক কথাই তো বলেছেন। এর মধ্যে মৌলিক একটি ব্যাপার ছিল, যে কথাটি উনি আজকে আমেরিকাতে বলেছেন, যে আমরা নারীর কর্মঘণ্টা, নারীর প্রতি সম্মান এবং জাস্টিসের অংশ হিসাবে তারা ফ্যামিলিতে অনেক বেশি টাইম দেয়, তারা কাজ করবে, তাদের মানে কাজের জায়গায় তাদের অবস্থান ঠিক থাকবে, তাদের প্রমোশন এবং তাদের জব ফেসিলিটিস ঠিক থাকবে, কিন্তু তারা একটি রাষ্ট্র তাদের দায়িত্ব এবং সম্মানের অংশ হিসাবে, নারী জাতির প্রতি কমিটমেন্টের অংশ হিসেবে, মায়ের জাতির প্রতি কমিটমেন্টের অংশ হিসাবে একটি সুষ্ঠু এবং একটি স্টেবল ফ্যামিলি গঠন করার অংশ হিসেবে আমরা তাকে 8 ঘন্টার বেতন দেব, কিন্তু রাষ্ট্র দেওয়ার ব্যবস্থা করবে এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলো দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা কাজ করবে 5 ঘন্টা। এখন এই টাকাটা মানে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে এই টাকাটা সরকার এটাকে সাপ্লাই করতে হবে, অর্থাৎ রাষ্ট্রের বাজেট থেকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে এই টাকাটা দিতে হবে। এখন আমরা ওয়েস্টকে পরিপূর্ণভাবে ফলো করি না। আমরা যে কথাটি বলছি, ইট ইজ এ ম্যাটার অফ জাস্টিস, ইট ইজ এ ম্যাটার অফ প্রপার অ্যাটিটিউড টু দ্য উইমেন অ্যান্ড মায়ের জাতির প্রতি প্রপার অ্যাটিটিউড। আমরা ফুল ওয়েস্টকে অনুসরণ করছি না। দেখুন, নারীদেরকে কিন্তু দেখো, আপনি যে বেনিফিটের কথা বললেন, যে নারীরা লন্ডনে একটি সিঙ্গেল মাদার এবং একজন সিঙ্গেল ফাদার, একজন সিঙ্গেল মাদার হলে তার উপর যদি বাচ্চাকে টেক কেয়ার করার সময় আসে, তাকে কিন্তু একটা দীর্ঘকালীন সময়ে তাকে জব থেকে মানে জব না করেও রাষ্ট্রের বেনিফিট সেকশন থেকে অথবা HMRC থেকে কিন্তু তাকে একটা সাপোর্ট দেওয়া হয়। অর্থাৎ জব না করে বাচ্চাকে লালন পালনের করার জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়, রাষ্ট্র এই সুযোগটি দেয়। অ্যাপার্ট ফ্রম আপনি যে কথাটি বলেছেন যে ম্যাটারনিটি অ্যালাউন্সের বাইরে, অর্থাৎ রাষ্ট্র একজন নারীকে তার বাচ্চাকে লালন পালন করার জন্য রাষ্ট্রের তরফ থেকে একটি স্পেশাল অ্যালাউন্স দেওয়া হয়। তো এটি তো রাষ্ট্রের বাজেট থেকে যায়। তো আমরা যে কথাটি বলছি যে রাষ্ট্র এই মানে ইয়াং ফ্যামিলি। এক মিনিট মোল্লা ভাই, একটা মিনিট, একটু আমি একটা জিনিস একটু আমি জানতে চাই আপনার কাছে। রাইট। একটা বাচ্চার সাথে কি শুধু একটা নারী জড়িত, মায়ের জড়িত, তার সাথে কি বাবা জড়িত না মনে করেন? না, সবাই জড়িত, কিন্তু মায়ের তো দায়িত্বটা বেশি থাকে, মা বেশি দায়িত্ব পালন করে। এটি জামাত আমির বলছেন। কেন বাবা দায়িত্ব কম থাকে? কেন বাবা দায়িত্ব কম থাকে? আপনি আমাকে বলেন। আমি সংক্ষেপে, আমি আপনাকে প্রশ্ন করিনি, আপনি আমার সময় নিয়ে নিচ্ছেন। আমি প্রশ্ন করছি, আমাকে জানতে হবে, কারণ আপনি যেভাবে কথা বলছেন, আপনি যদি 8 ঘন্টা কাজ করতে চান করবেন, না শুনেন, আমি যদি 8 ঘন্টা কাজ করতে চাই করবে, এটা আপনারা ডিসাইড করার কেউ না, এটা আপনারা কথা বলতে পারেন না। এই টপিকসে সারা বিশ্ব যেখানে নারীর ক্ষমতায়নের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, সেখানে আপনারা যে কথাটা বলছেন নারীর প্রতি অসম্মান প্রদর্শন করছেন এবং ক্রমান্বয়ে আপনি আপনার বক্তব্য দিয়ে নারীদেরকে ছোট করছেন। আমি বুঝলাম না আপনারা মানে রাজনীতিটাকে এতটা মনে করলেন। নারীকে সম্মান দেওয়ার জন্য, নারীকে মর্যাদা দেওয়ার জন্য আপনি বারবার টাকার কথা তুলে আনছেন। আপনি টাকা দিয়ে নারীদের মূল্যায়ন করতে চাচ্ছেন। আমরা অর্থের কাছে নারীদের মূল্যায়ন করতে চাই না। আমরা চাই সম অধিকার, সম মর্যাদা আমরা প্রতিষ্ঠা করতে চাই প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেক্টরে। ডেফিনেটলি এখন একজন সচিবের সাথে যখন 5 ঘন্টা কাজ করবে, 1 মিনিট হুমায়রা আপা, আমি একটু শেষ করে নিই। একজন সচিবের সাথে তার অ্যাসিস্ট্যান্ট যখন 5 ঘন্টা কাজ করবে, ধরেন 5 ঘন্টা সে নারী হিসেবে কাজ করে চলে গেল, বাকি 3 ঘন্টা যে থাকলো, ওই 3 ঘন্টা উনি কি করছেন,
কোন ভাবে সেই মন্ত্রণালয় চালাচ্ছেন। না, জামায়াতের আমি কিন্তু তার বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেছেন যে তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত চিন্তা করে সেটা আগে তাকে সার্ভে করতে হবে। 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় করে দিয়ে যাবেন উনি। কি চাই সেটা আগে তাকে সার্ভে করতে হবে। প্রাইভেট সেক্টরে অনেক কোটির মতো মেয়ে কাজ করে, তো মহিলা 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় করে দিয়ে যাবেন। তার মানে কিন্তু রাষ্ট্রের খাত থেকে যে টাকাটা আসবে, মোল্লা ভাই বলছেন না, রাষ্ট্রের খাত থেকে যে টাকাটা দিতে হবে সেটা একটা বিগ অ্যামাউন্ট আর কি, সেটা একটা ব্যাপার। আমি যে কথা বলেছেন এবং এখন মোল্লা সাহেব যে কথা বলছেন পুরোটাই নারী বিমুখ কথাবার্তা করছেন, নারী বান্ধব কথাবার্তা বলছেন। আমি একজন নারী জনপ্রতিনিধি, আমি সচেতন নারী সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমি নারী ও শিশু অধিকার ফোরামের মেম্বার সেক্রেটারি। তো আমি সচেতন নারী সমাজের প্রতিনিধি হিসেবে বলতে চাই, আপনারা এইটা আপনি বলতে পারেন না। যেমন আমার দলে আমি নারী সেল লিড করি, নিপুণ আপা মহিলা দল মানে মহিলাদের রিপ্রেজেন্ট করে, ওনারা আমরা ব্যক্তি নারী হিসেবে আইনজীবী হিসেবে আমাদের বক্তব্যটা বলছি। আমরা বাংলাদেশের we are working women as well. পার্টিকে রিপ্রেজেন্ট করছি না, আমরা আমাদের পলিসির কথা বলেছি, আমরা আমাদের পলিসির কথা বলেছি। আমরা দেখব বাংলাদেশের নারী সমাজ জামাতকে ম্যান্ডেট দেয় কিনা। আমাদের সবাইকে অপমান করছেন, আপনি আমাদের সবাইকে অপমান করছেন, আপনি নারী সবাইকে অপমান করছেন। আপনি মনে করছেন আপনি একজন নারীকে অবজ্ঞা করে, আমি মনে করছি আপনি রাজনৈতিক কারণে এইভাবে কথা বলছেন। মোল্লা ভাই, আমি যদি একটু সহজে উনার অবস্থানটা বুঝাইতে চাই, সেই জিনিসটার জায়গাটা আমি আমার জায়গাটা বলি। নিপুণ ভাই না, আমার কথাটাই বলছি। আমি বলছি একটু শুনেন, আমাকে একটু এরকম ঘরে ঘরে প্রতিটি নিপুণ রায়ের প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। জাস্ট টু অ্যাড উইথ ইওর কোশ্চেন, আই হ্যাভ আ কোশ্চেন। আপনাদেরকে জনতার কাঠগড়ায় আসতে হবে। হ্যাঁ আপা, আপনার সাথে আমারও একটা প্রশ্ন আছে, এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই। একটু হুমায়ুনের প্রশ্নটা একটু শুনে একবার একটু কারোর কথাই আমরা আসলে বুঝতে পারছি না। আমরা কাঠগড়া যাব না, আমরা জনগণের ম্যান্ডেটের জন্য যাব। নিপুণ ভাই, আপনি কিন্তু রাজপথে বক্তব্য দিচ্ছেন না। আচ্ছা, আমি একটু বলতে চাই, কারণ আমি বুঝতে পারছি না যে যার মতো বক্তব্য দিচ্ছেন। মনে করেন আমি যদি পজিটিভলিও ধরি এই বক্তব্যটাকে, যে নারীদের প্রতি এমপ্যাথির জায়গা থেকে এই প্রস্তাবনাটা দেয়া হয়েছে, কিন্তু আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় আপনারা এই প্রস্তাবনাটা বাংলাদেশের বাস্তবতায় আপনারা শুধু ভোটের জন্য এই কথাটা বলেছেন, যেই কথাটা নিপুণ আপা অভিযোগ করছেন, সেই জায়গাটা আমি বলবো যে আপনাদের সার্ভের জায়গাটায় অনেক বড় গ্যাপ আছে। কারণ আমি নিজে ভুক্তভোগী হিসেবে আপনাকে বলেছি, তখন আমি রাজনীতিবিদ ছিলাম না। বাংলাদেশের যে পরিস্থিতি, এইখানে কর্পোরেটে আপনি 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় না। আমি আমার অফিসে যখন কোভিড এসেছে তখন আই ওয়ার্ক মোর এফিশিয়েন্টলি দেন আদার্স। এই জন্য আমার সাথে 3 জন কর্মীকে ছাঁটাই করে আমাকে দিয়ে 4 জন কর্মীর কাজ করিয়েছে, বাট আই ওয়াজ পেইড ফর 1 সিঙ্গেল এমপ্লয়ি অনলি। সো আমার যে কর্মঘন্টা, আমি 5 ঘন্টায় যদি 2 জনের কাজও করতে পারি, দ্যাট ডাজন্ট অ্যাড এনি ভ্যালিউ। আমাকে বলবে তোমাকে 5 ঘন্টাই সুযোগ দিয়েছি, সেই হিসাবেই আমার কাজকে মূল্যায়ন করা হবে। এটাই বাংলাদেশের বাস্তবতা। এবং আমাদের বাংলাদেশে এই যে কেপিআই সেট করে, যে এই যে জব ডেসক্রিপশন, এটা কি রেস্ট্রিক্টেড টু অনলি দ্য ডেসক্রিপটিভ জব? আমাদের সকালবেলা এক কথা বলে, দুপুরে এক কথা বলে, বিকালবেলা বলে তোমার এই কাজ করতে হবে, এটা কিছুই হয় নাই, নতুন করে আবার কতগুলো কাজ এনে দেয়, এটা আজকেই শেষ করতে হবে। সো প্র্যাকটিক্যালি ওয়েন ইউ গো টু ওয়ার্ক, এইটা আসলে আপনার টাইম বাউন্ড করে দেওয়ার সুযোগ নাই। আপনার প্রস্তাবনাটা ভেরি এমপ্যাথেটিক, এটাও যদি আমি মনে করি, তারপরেও ইট ইজ নট প্র্যাকটিক্যাল। আমি নিজে ব্যাংকে জব করতাম এবং তখন আমি আমার মেয়েকে নিয়ে আমার মেয়েকে পাশের রুমে রেখে আমি কিন্তু আমার জবটা ঠিক চালিয়ে গিয়েছি। আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করেছি। যখন আমি প্র্যাকটিসে এসেছি তখনও কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে এবং তার প্রত্যেকটা কর্মজীবী নারীরই কিন্তু এরকম লড়াইয়ের গল্প আছে। নারীরা তো সেই যুদ্ধটা করে আসছি। এক্স্যাক্টলি, এটা সত্য।
আমাদেরকে এটা সত্য, খাটো করে প্রত্যেকটা দেখার কর্মজীবী কখনো নারীর সুযোগ এরকম নাই। লড়াই আছে, আমার যেটা সংগ্রাম মোল্লা আছে, ভাই পেছনে কাছে একটা প্রশ্নটা এটাকে ছিল, অ্যাপ্রিসিয়েট করুক, এটাকে আরো কতটা ইজি করা যায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে এটাকে আরো কতটা ইজি করা যায়, সেখানে চাইল্ড কেয়ার সেটা নিয়ে আলাপ আলোচনা করা উচিত। আসলে একটু অ্যাডভোকেট মোল্লাকে, দুঃখিত ব্যারিস্টার মোল্লাকে যদি একটু সময় দিই। একটা প্রস্তাবনা ছিল যে আমরা প্যাটার্নিটি লিভ, ফাদার্সদের জন্য প্যাটার্নিটি লিভ 1 মাসের প্রস্তাবনা করেছে, আমাদের ম্যান্ডেটে আছে। যে আপনাদের ম্যান্ডেটে আছে। ব্যারিস্টার মোল্লাকে একটু সুযোগ দিই। ব্যারিস্টার মোল্লা, বাবা হিসেবে বাচ্চার সাথে কানেক্ট করারও দরকার আছে, দায়িত্বটা বাবারও ব্যারিস্টার বোঝার মোল্লাকে দরকার একটু আছে, সুযোগ নাইলে এই দিই। যে খালি মার সাথে ইমোশনাল বন্ডিং হয়, বাবার সাথে হয় না। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, অ্যাডভোকেট হুমায়রা নূর, এই আমরা জামাতের বিরোধিতা করছি না, রাজনীতিবিদ হিসেবে কথা বলছি না। মোল্লা ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু একটা উন্নত দেশে থাকেন, ওখানকার কালচারটা, ওখানকার যে ফ্যাসিলিটি গুলো, ওখানকার যে অর্থনৈতিক অবস্থা আপনি ভালো করে জানেন, তাহলে আপনার ইনপুটটা কি দেওয়ার সুযোগ ছিল এই প্রস্তাবনার ক্ষেত্রে আপনাদের দলে? যে যেমন আমাদের দলে নারী বিষয়ে প্রস্তাব, কোনো বিষয়ে আলোচনা হলে আমাদের সেই ইনপুটটা নেওয়া হয়, সেই ইনপুটটা কি আপনাদের দেওয়ার সুযোগ ছিল যে বাংলাদেশের পার্সপেক্টিভে উন্নত দেশের সাথে কম্পেয়ার করে কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, যদি আপনাদের সুযোগ দেওয়া না থাকে আপনার দলে? বা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস হয়েছে কিনা এটা জানতে চেয়েছি। ব্যারিস্টার মোল্লা, ধন্যবাদ। দেখুন, আমরা তো রাজনীতি, আমি যে কথাটি বলছিলাম, জামাত আমির ব্রিটেনে যখন এসেছেন অনেক 5-6 মাস আগে, তখন কিন্তু উনি যারা ব্রিটিশ গভর্নমেন্টের স্টেক হোল্ডার্স তাদেরকে উনি কথাটি বলেছিলেন যে আমরা, এবং মিডিয়াতে উনি একই কথা বলেছিলেন। এটি কিন্তু এখন না যেটি নিপুণ রায় বলার চেষ্টা করছেন যে ইলেকশনের পূর্বে জনগণের ভোট কালেকশনের জন্য উনি এই কথাটি বলছেন না। উনি এর আগেই 5-6 মাস পূর্বে আমাদের ব্রিটিশ ওয়েস্টার্ন স্টেক হোল্ডারদের কাছে, ইউরোপিয়ান ইউনিয়নের সহ আমরা এই কথাগুলো বলেছি যে আমরা নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করার প্রস্তাব রাখছি। আমরা ডেমোক্রেটিক্যালি যাব, জনগণের ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করব। জনগণ যদি আমাদের এই কর্মসূচিকে ম্যান্ডেটকে সমর্থন না দেয়, দ্যাট ইজ ওয়েল এন্ড গুড, বাট আমরা এই প্রস্তাবনাটাই রেখেছি। এটি আমাদের রাজনৈতিক কারণে না, অথবা মানে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য নয়, মানে আমরা আন্তরিকভাবে তাহলে এই প্রস্তাবনাটা আপনাদেরই, এই প্রস্তাবনাটা অবশ্যই এটা আমাদের দলীয় প্রস্তাব। মোল্লা ভাই, from where money will come, কারণ আমাদের এখন প্রায় 2 কোটির মতো মানুষ কাজ করে এবং গার্মেন্টস সেক্টর অলমোস্ট নারী শ্রমিকদের দ্বারা ডমিনেটেড। 80% আমার ধারণা সেখানে মেয়েরা কাজ করে। আপনি যেটা বলেছেন অ্যাডভোকেট নিপুণ, আমি যদি একটু প্রশ্নটা করি, আপনি যেটা বলেছেন যে বাকিটা, অর্থাৎ যেই বেতনের যে বাকি অংশ, যেটা যেই শ্রমটা পাবে না মালিকরা অথবা এমপ্লয়াররা, সেটা রাষ্ট্র খাত থেকে দেওয়া হবে, এরকম একটা কথা আপনি বলছেন, অর্থাৎ 3 ঘন্টা। তাহলে এইটা কি আপনি কি চিন্তা করেছেন যে এই অ্যামাউন্টটি কত হবে এবং সেটা রাষ্ট্র বাজেট কোন খাত থেকে দেবে? এরকম একটি সমস্যার জন্যই কিন্তু লিস্ট আজকে 40 দিনের মাথায় অত্যন্ত পপুলার প্রধানমন্ত্রীকে গদি ছাড়তে হয়েছিল আপনার আমার শহরে। দেখুন, আমি মনে করি এইটি আমরা বাজেট থেকে দিতে পারবো, এবং বাংলাদেশ এটি নতুন বাংলাদেশ। এখানে যদি করাপশন ফ্রি বাংলাদেশ হয়, বাংলাদেশ যদি সত্যিকার ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যায়, সকলে মিলে যদি আমরা দেশকে গড়ার কাজ করি, সেখানে আমি মনে করি না নারীদেরকে এম্পাওয়ারমেন্টের জন্য, নারীদেরকে জাস্টিস করার জন্য, একটি সুন্দর ফ্যামিলি গঠন করার জন্য আমরা যদি এই স্যাক্রিফাইসটি নারীদের জন্য করি, আমরা নতুন একটি বাংলাদেশ, মডেল বাংলাদেশ হিসেবে সারা পৃথিবীর কাছে হাজির করতে পারবো। আমি মনে করি এই স্টাডিটাও তাহলে একটু সামনে আনা দরকার, যে মানে একটু পরিপূর্ণ স্টাডি নাকি এটা, যেহেতু আপনি বলছেন যে এটা আপনারা 5-6 মাস আগে থেকে এটা নিয়ে কাজ করছেন, প্ল্যান করছেন, প্রস্তাবনা দিয়েছেন, তার মানে তো এটা নিয়ে কাজ হয়েছে। জনমত জরিপও আপনারা নিশ্চয়ই করেছেন, কি পরিমাণ অর্থের যোগান লাগবে, কোথা থেকে আসবে, সেই অর্থ নির্বাচনের সামনে রেখে কিন্তু আসলে সব পার্টি কিন্তু যারা আন্ডার প্রিভিলেজ, যারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হচ্ছে, তাদেরকে কিন্তু টানার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পার্টি বিভিন্ন প্রতিশ্রুতি দিবে। আমার মনে হয় জামাত ইসলামের এটা একটা অনেক বড় মহিলা ভোটকে আকর্ষণ করা, মহিলা যারা কর্মজীবী তাদেরকে আকর্ষণ করার একটা ব্যাপার। আমরা মানে এটা হচ্ছে ওই মহিলা যারা আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই কর্পোরেট বা আমি আপনাকে বলি, আমরা ওই বিতর্কে আবার না যাই। আপনার এনসিপিও কিন্তু নির্বাচনী এর মধ্যে আমরা একটু ডিফারেন্ট অ্যাসপেক্টে যাই। আমরা বাজেট নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকটি অনেকগুলো দিক আছে, এটি শুধুমাত্র জেন্ডার ইস্যু না। এখানে কিন্তু আপনারা দুজনে কিন্তু জেন্ডার ইস্যুতে নিচ্ছেন এবং আমি মনে করি এটা রেসপেক্ট করি, কিন্তু
জেন্ডার ইস্যুর পাশাপাশি এটা অর্থনৈতিক ইস্যু, অর্থনৈতিক ইস্যু, এবং রাজনৈতিক দল যখন কোনো প্রস্তাব দেবে তাকে ডিটেল দিতে হবে, এবং বলতে হবে যে এটা না করলে তাহলে কিভাবে তারা সেটাকে বাস্তবায়ন করবে। নিশ্চয়ই জামাত ইসলাম এটা কিভাবে বাস্তবায়ন করবে সেই ব্যাখ্যাও নিশ্চয়ই তারা সামনে দেবে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার আবু বকর মোল্লা, অ্যাডভোকেট হুমায়রা নূর এবং অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী আপনাদের যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে।